চট্টগ্রামে আইনজীবী সাইফুলের জানাজায় মানুষের ঢল, ক্ষোভ, অভিযোগ সমন্বয়কদের। দাফন হলো লোহাগড়ায় পারিবারিক কবরস্থানে। এইভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে। ঘটনার ভিডিও ফুটেজ দেখে 6 জনকে আটকের কথা জানালো সিএমপি। বিচার দাবিতে আইনজীবী, ছাত্র জনতার বিক্ষোভ। ইস্কন ইস্যুতে পদক্ষেপ জানতে চান হাইকোর্ট। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক। জাতীয় ঐক্যের মাধ্যমে চলমান সংকট নিরসনের তাগিদ। সবাইকে শান্ত থাকার আহ্বান ডক্টর ইউনূসের। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় তাদেরকে প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সবাইকে শান্ত থাকতে বলেছে। ভিসার জন্য বায়োমেট্রিক দিতে মার্কিন দূতাবাসে খালেদা জিয়া খালাস পেলেন চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া দুর্নীতি মামলা থেকে। স্ত্রী মিতু হত্যা মামলায় জামিন পেলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। বগুড়ায় মায়ের হত্যা মামলায় সন্তান সাদের জামিন লাভ। রোহিঙ্গা গণহত্যার প্রমাণ মিলেছে জানালেন আইসিসি। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন। টাঙ্গাইলের রসুলপুরে অনুষ্ঠিত হল বিমান বাহিনীর বার্ষিক মহড়া। আকাশ থেকে গোলা ও রকেট বর্ষণ, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির কথা জানালেন এয়ার চিফ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। অগণিত মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। চট্টগ্রামে 4 দফা জানাজা শেষে লোহাগাড়ায় নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। জানাজায় অংশ নেন উপদেষ্টা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সহ সর্বস্তরের মানুষ। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচারের দাবি সবার কণ্ঠে। আগের দিন নির্মম হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মরদেহ বহনকারী ফ্রিজারটি সকাল 11টায় আনা হয় চট্টগ্রাম মহানগরীর জমিয়তুল ফালা মসজিদ মাঠে। তাকে শেষ বিদায় জানাতে সেখানে ঢল নামে অগণিত মানুষের। কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা এবং সব শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ নেন। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তারা। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে। এইভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে এবং আমাদেরকে স্পষ্টভাবে বলতে হবে, এই দেশে ভারতীয় হিন্দুত্ববাদিতা রয়েছে। সুপরিকল্পিতভাবে প্রায় 15 জনকে আহত করেছে, তাকে হত্যা করেছে। আমি এই হত্যার কাণ্ড তীব্র নিন্দা জানাচ্ছি। এর আগে সাইফুলের মরদেহ নেওয়া হয় তার কর্মস্থল চট্টগ্রাম আদালত চত্বরে। সেখানে প্রথম জানা যায় তার সহকর্মী, বন্ধু স্বজন, আইনজীবী সমিতির নেতাদের পাশাপাশি ভূমি উপদেষ্টা এবং প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। যারা দুষ্কৃতকারী, সেই হোক, যেখানকারই হোক, যে পরিসরই হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। আইনের আওতায় তাকে আসতে হবে, আনা হবে এবং আইন অনুযায়ী তার জন্য। চট্টগ্রাম শহরে 2 দফা জানাজা শেষে সাইফুলের মরদেহ নেওয়া হয় তার জন্মস্থান লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামে। সেখানেও অগণিত মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হন এই আইনজীবী। তৃতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থী ও আইনজীবীরা। ন্যাক্কারজনক এই হত্যায় জড়িতদের কঠোর বিচারের দাবি জানিয়েছেন তারা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বরিশালের বিএম কলেজের শিক্ষার্থীরা। কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। আমরা এই বাংলাদেশে সবাই মিলেমিশে থাকতে চাই, কিন্তু ভারতের এজেন্ডা
এজেন্ডাবাহী রয়ের এজেন্ডাবাহী কোনো সংস্থাকে আমরা এই বাংলাদেশে চাই না। আমরা চাই হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করব। অবিলম্বে ইসকন সংগঠন বাংলাদেশ থেকে নির্মূল করা হবে। বিক্ষোভ করেছেন পেশাজীবীরা। রাজশাহী আদালত চত্বরে বিক্ষোভ দেখান জেলা বার কাউন্সিলের সদস্যরা। তারা এই হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান। দেশে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য এই ইসকন একটা উগ্রপন্থী সংগঠন, যাদের কোনো রেজিস্ট্রেশন নাই। ভারতীয় তাবেদার ইসকন যেভাবে পদক্ষেপ নিচ্ছে এবং যেভাবে মানুষকে হত্যা করছে তার প্রতিবাদে আমরা এখানে উপস্থিত হয়েছি। কুমিল্লায় জেলা ও দায়রা জজ আদালতের সামনে হয় মানববন্ধন। হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবি করেন তারা। বিক্ষোভ হয়েছে খুলনা, জয়পুরহাট, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায়। এছাড়া মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয় বিভাগীয় শহরে। এসব কর্মসূচি থেকে হত্যার নিন্দা জানানো হয়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আইনজীবী হত্যার পর দেশের মানুষ, বিশেষ করে মুসলমানরা ধৈর্য ধরে তাদের দায়িত্ব পালন করেছে। এখন সরকারের দায়িত্ব জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করা। বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে শোক ও সম্প্রীতি সভায় কথা বলেন। ছাত্রনেতারা বলেন, ইসকন মূলত জঙ্গি সংগঠন। তারা সনাতনী বা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। তাদেরকে খেলার গুটির মতো ব্যবহার করছে দেশ বিরোধীরা। ভারতে অবস্থান করে আওয়ামী লীগ নেতারা ষড়যন্ত্র করছে বলে দাবি করা হয় সভায়। এতে ভারত সরকার সহায়তা করছে বলে অভিযোগ করা হয়। তবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ফাঁদে দেশের মানুষ পা দেয়নি বলে মন্তব্য করেন বক্তারা। আওয়ামী লীগের যারা দেশের মধ্যে রয়ে গেছে তাদের কোনো ধরনের বিচার হয় নাই, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় নাই। ইসকনের নেতৃত্বে যেভাবে হত্যা করা হয়েছে তার অতি দ্রুত সময়ের মধ্যে যদি বিচার কার্যকর না করা হয় তাহলে কিন্তু আমরা ধরে নেব এই সরকারের মধ্যে সেই ভারতের আগ্রাসন সাপোর্টকারী দোসররা বসে আছে। ইসকন একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন। সরকার তাদের ব্যাপারে যাচাই বাছাই শুরু করেছে। এই তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টের এক আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে কথা বলেন তিনি। কালকের মধ্যেই সরকারের পদক্ষেপ জানানোর নির্দেশ দিয়েছেন আদালত। এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। এদিকে আইনজীবী সাইফুলের দাফন শেষে লোহাগড়া থেকে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। সন্ধ্যায় লোহাগড়া থেকে চট্টগ্রামে ফিরছিল জানাজা ও দাফনে অংশ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বহরে থাকা একটি গাড়ি ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়, তবে কেউ আহত হয়নি। এ ঘটনায় লোহাগড়া থানায় জিডি প্রক্রিয়াধীন। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় যে গোষ্ঠী জড়িত থাকুক না কেন তাদের বিচার করতে হবে। সকালে ঢাকা মেডিকেলের শহীদ ডাক্তার মিলন দিবসের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, সব রাজনৈতিক দলেরই ধর্মীয় সদ্ভাব বজায় রাখতে হবে। আর স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ইতিহাস সাক্ষী দেয় স্বৈরশাসক যতই বড় হোক তার পতন হবেই। শহীদ ডাক্তার মিলন দিবস আজ। 1990 সালের এই দিনে এরশাদ বিরোধী আন্দোলনের এক পর্যায়ে চিকিৎসক নেতা শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে গুলিতে নিহত হন। এরপরেই ঘটে এরশাদের পতন। শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এসেছিলেন পরিবারের সদস্যরাও। আমি আশা করছি যেন আমাদের মধ্যে কোনো বিভেদ না ঘটে। ষড়যন্ত্রকারীরা এখনো কিন্তু ষড়যন্ত্র করছে। আমাদের দেশে যে শুধু দেশের ভিতরে আমাদের শত্রু আছে, আমাদের বাইরের প্রতিবেশী দেশের মধ্যেও আমাদের শত্রু আছে। কাজে শত্রুরা এখনো সজাগ, শত্রুরা এখনো সচল। তারা ষড়যন্ত্র করেই চলছে একটার পর একটা। আমাদেরকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
শ্রদ্ধা নিবেদন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, শহীদ ডাক্তার মিলন শাসকের বিরুদ্ধে কণ্ঠ তুলেছিলেন। 90-এর অভ্যুত্থান ও 24-এর বিপ্লব শিখিয়েছে স্বৈরাচার নিপাত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদেরকে সেইটাই শিখিয়েছে, 52-এর ভাষা আন্দোলন আমাদেরকে এটাই শিখিয়েছে, মিলনের আত্মত্যাগ এটাই আমাদেরকে শিখিয়েছে। তো কাজে এগুলো নিপাত যাবেই। তবে আমি আশা করব যে আর নতুন করে কোনো স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়াবে না। এর আগে শ্রদ্ধা জানায় ড্যাপ-এ সম্মিলিত পেশাজীবী পরিষদ। এ সময় বিএনপি নেতারা চট্টগ্রামের আইনজীবী হত্যার বিচার নিশ্চিতের দাবি জানান। আশা করেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না ভারত। অ্যাডভোকেট সাইফুলকে হত্যার সাথে যারা জড়িত তাদেরকে ডেফিনেটলি সাজার আওতায় আনতে হবে, সুস্থ এবং তদন্ত করতে হবে, বিচার করতে হবে। আবার অন্যদিকে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে, এটা দেখার বিষয় না এটা হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান, পাহাড়ের না জনগণের মানুষ, যে বা যারাই ষড়যন্ত্র করবে দেশের সার্বভৌমত্ব নিয়ে তাদেরকে অবশ্যই দেশের প্রচলিত আইনে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের মুখোশ উন্মোচিত করতে হবে। চিন্ময় বাবুর গ্রেপ্তারকে কেন্দ্র করে কোনো ধরনের উত্তেজনা, কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা, কোনো ধরনের উস্কানি আমরা যেন পা না দিই। সেখানে আমি মনে করি আমাদের ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে এখন জাতীয় ঐক্যটা গড়ে তোলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 90 ও 24 সালের গণ অভ্যুত্থান থেকে সব রাজনীতিবিদদের শিক্ষা নেয়ার আহ্বান জানান নেতারা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সব দলের সাথে আলোচনার মাধ্যমে সরকারকে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে প্রতিনিধি দলের বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি। বলেন, ফ্যাসিবাদের দোসরদের থেকে সবাইকেই সতর্ক থাকতে হবে। এ সময় প্রেস সচিব শফিকুল আলম জানান, বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকতে বলেছেন প্রধান উপদেষ্টা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 1 ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চলমান সংকট নিরসনে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানানো হয়েছে তাদের তরফ থেকে। বিগত ফ্যাসিবাদী সরকারের দোসরদের থেকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার ব্যাপারেও। আওয়ামী লীগ সরকারের আমলে যে মামলাগুলো বিএনপির নেতাকর্মীদের দেওয়া হয়েছিল সেগুলো প্রত্যাহারের ব্যাপারেও কথা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় তাদেরকে প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ইউনিয়ন পরিষদ বেশিরভাগ সময় এই ফ্যাসিস্ট সরকারের আমলে জবরদস্তি নির্বাচন করে তাদের মতো করে নিয়ে এসেছিল, থেকে ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচনের মধ্যে দিয়ে সমস্ত মামলাগুলো যেগুলো আমাদের সময় ফ্যাসিস্ট সরকার করেছিল, এই মামলাগুলোকে প্রত্যাহারের ব্যাপারে আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে সংকট সমাধানের পাশাপাশি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ 33 জনকে গ্রেফতার করেছে বলেও জানান তিনি। যাদের মধ্যে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা প্রধান সন্দেহভাজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরাও আছে। সবার মধ্যে ইউনিটির কথা বলেছে, সবাইকে শান্ত থাকতে বলেছে। 30 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে 6 জন হচ্ছে মার্ডারের, তাদেরকে সাসপেক্ট হিসেবে ধরা হচ্ছে, আর 6 জনকে ধরা হয়েছে তারা আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মেম্বার, তারা ককটেল সহ ধরা পড়েছে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ভিসার জন্য দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুপুরে বাড়িধারায় মার্কিন দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, উন্নত চিকিৎসার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে লন্ডনে যাওয়ার পরিকল্পনা রয়েছে খালেদা জিয়ার। সেখান থেকে যেতে পারেন যুক্তরাষ্ট্রে। খালেদা জিয়ার লন্ডনের ভিসা কার্যক্রম শেষ হলেও যুক্তরাষ্ট্রের ভিসা এখনও নিশ্চিত হয়নি। যুক্তরাষ্ট্রের ভিসার জন্য দূতাবাসে গিয়ে আঙুলের ছাপ দেন তিনি। সর্বশেষ 2017 সালে যুক্তরাজ্য সফর করেন খালেদা জিয়া। জনগণের অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু কাজে লাগিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে চক্রান্তের জাল বিছিয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবৃতিতে তিনি বলেন, সারা দেশে একটি পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে।
সরকারকে পরিস্থিতির উপর সতর্ক ও সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দেন তারেক রহমান। শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহিষ্ণু হয়ে উঠতে পারে। পলাতক স্বৈরাচারের দোসররা জনগণের অসহিষ্ণু হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। এবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের দণ্ড থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সাথে অন্য আসামিদেরও খালাস দেওয়া হয়েছে। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, বিএনপি চেয়ারপারসনকে রাজনীতি থেকে দূরে রাখতেই একের পর এক মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছিল। 2018 সালের 19 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ঢাকার 5 নম্বর বিশেষ আদালত। করা হয় 10 লাখ টাকা জরিমানা। বুধবার এই মামলার আপিল শুনানি শেষে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দেন। আদালত বলেছেন যে আপিলটি আমি মানে লাইন বাই লাইন আমি এভিডেন্সগুলো পড়ে দেখেছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম। শেখ হাসিনা ওয়াজেদ, যিনি বর্তমানে পলাতক আছেন ভারতে এবং আইনের দৃষ্টিতে ফিউজিটিভ, তার প্রত্যক্ষ নির্দেশে তত্ত্বাবধানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এবং দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটা দায়ের করেছিলেন। দুদকের আইনজীবী জানান, ক্ষমতার অপব্যবহার করে ট্রাস্টের টাকা আত্মসাতের প্রমাণ মেলেনি। অভিযোগ সঠিক ছিল না। সাজা দিয়েছে হচ্ছে 5(2)তে। 5(2)র কথাটাই হচ্ছে ক্রিমিনাল মিসকন্ডাক্ট, ক্ষমতার অপব্যবহার। এই টোটাল কেসের 32 সাক্ষীর মধ্যে শুধু এফআইআর বা চার্জে বললেই হবে না ক্ষমতার অপব্যবহার, এইটাকে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। টোটাল কেসে একটা কোথাও না যে ক্ষমতার অপব্যবহার হয়েছে। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। অপর 2 জন হলেন সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। 1/11 পরে এই মামলাটি আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা, বানোয়াট মামলা দেওয়া হয়েছিল এবং আপনারা বুঝতেই পারেন গত 17 বছর যাবৎ এই মামলায় আমাদের বিরুদ্ধে কোনো রকমের তথ্য উপাত্ত কিছু তারা তৎকালীন স্বৈরাচার সরকার কোনো রকমের ডকুমেন্ট দাখিল করতে পারে নাই বলে আমাদের বিরুদ্ধে মামলা এই চার্জ ফ্রেম করতে পারেনি। বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসা, তাদের নিষ্ঠুরতা, তাদের বর্বরতার লক্ষণ। যাই হোক, আল্লাহর রহমত, যে এই বছরগুলো আমরা এনডিওর করেছি, আমরা এই 16 বছর এই অত্যাচার সহ্য করে, এই অন্যায়ের অত্যাচারের স্টিম রোলার সহ্য করে আমরা কিন্তু মাঠে টিকেছিলাম। আর দেখেন এই সরকার এই 16 বছর তো দূরের কথা, 16 ঘন্টাও কিন্তু টিকতে পারে নাই। লেজ গুটিয়ে তারা এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 6 আগস্ট রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে খালেদা জিয়ার অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার দণ্ড মওকুফ করে দেন। কিন্তু এই সুবিধা না নিয়ে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নেন বিএনপি চেয়ারপারসন। তারই ধারাবাহিকতায় প্রথমে অরফানেজ ও পরে চ্যারিটেবল ট্রাস্ট মামলায় নির্দোষ প্রমাণিত হলেন তিনি। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। 10 কোটি 31 লাখ টাকা চাঁদাবাজি ও 26 লাখ টাকা কর ফাঁকির পৃথক 2টি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ রিজাউল করিম ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ পৃথকভাবে এই আদেশ দেন। তারেক রহমানের আইনজীবীরা জানান, রাজনৈতিকভাবে হেয় করতেই তৎকালীন সরকার মিথ্যা মামলাগুলো দায়ের করেছিল। 111-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় 2008 সালে 26 লাখ টাকার কর ফাঁকির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলা করে জাতীয় রাজস্ব বোর্ড NBR। সেই মামলাতে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কথিত 26 লক্ষ টাকা কর ফাঁকির কোনো অভিযোগ আসে নাই, কোনো দালিলিক প্রমাণ নাই, মিথ্যা বানোয়াট কল্পকাহিনী হওয়ায় তাকে মামলা থেকে বিজ্ঞ আদালত খালাস প্রদান করেন।
একই দিন শাহবাগ থানার চাঁদাবাজির মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন তারেক রহমান, তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন সহ ৮ আসামি। পুলিশের চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে তাদের অব্যাহতি দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। 2007 সালের 9 এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের মহাব্যবস্থাপক খায়রুল বাশার মামলাটি করেছিলেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। লালবাগ থানার হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে 3 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। একই মামলায় সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে 4 দিন ও চকবাজার থানার হত্যা মামলায় আরও 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। বুধবার সকালে আসামিদের আদালতে তোলার পর রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এছাড়া যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 দিন এবং সাবেক সংসদ সদস্য আসম ফিরোজকে 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী দীপু মনি, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সুলাইমান সেলিম, সাদেক খান, ABM ফজলে করিম, মনিরুল ইসলাম, আসম ফিরোজ, মশিউর রহমান এবং শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। উনারা যখন রাজপথে থাকেন, যখন মন্ত্রী এমপি থাকেন, যখন আন্দোলনকারীদের হত্যা করা হয় তখন অসুস্থ থাকেন না, আর যখন আদালতে চলে আসেন তখন অসুস্থ হয়ে যান। আমরা সেই আদেশে বিক্ষুব্ধ হয়েছি। আমরা সেই আদেশের এগেইনস্টে উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে সাবমিশন রাখবো। আমরা আশা করি উচ্চ আদালতে ন্যায় বিচার পাবো। স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত 14 আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জসিম উদ্দিনের আদালতে জামিন আবেদন করেছিলেন এসপি বাবুল আক্তার। পরে 18 আগস্ট বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেন। 2016 সালের 5 জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় স্বামী বাবুল আক্তারের সম্পৃক্ততা আছে উল্লেখ করে 2021 সালের 12 মে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই। সেদিনই বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় দ্বিতীয় মামলাটি দায়ের করেন মিতুর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন। ওই দিনই মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখে আদালতে প্রেরণ করে পিবিআই। সেই থেকে কারাগারে রয়েছেন বাবুল। যারা সাক্ষী আগে দিয়েছেন তারা কেউ কেউ আদালতে স্বইচ্ছায় গিয়ে রিকল দরখাস্ত দিচ্ছেন। দরখাস্ত দিয়ে বলেছেন যারা তারা তৎকালীন পিবিআইয়ের যে প্রধান ছিলেন বনোজ কুমারের দ্বারা ইনডিউসড হয়ে তারা আদালতে সাক্ষী দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ যে এভিডেন্স তার বিরুদ্ধে হাজির করেছে তা সম্পূর্ণরূপে ইনডাইরেক্ট এবং সার্কামস্টেন্সিয়াল। এই সকল বিবেচনায় 3 বছর 7 মাস কাস্টডি বিবেচনায় আজকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। বগুড়ার দুপচাচিয়ায় গৃহবধূকে হত্যার পর মরদেহ ফ্রিজে রাখার মামলায় অভিযুক্ত ছেলের জামিন মঞ্জুর করেছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ শাহজাহান কবির তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরে কারাগার থেকে ছাড়া পান ছেলে সাদ। এর আগে গেল 10 নভেম্বর গৃহবধূ উম্মে সালমার মরদেহ নিজ বাড়ির ফ্রিজ থেকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ছোট ছেলেকে আটকের পর র্যাব দাবি করে মাকে হত্যার কথা স্বীকার করেছে সাদ। এদিকে তদন্তের পর পুলিশ দাবি করে মায়ের হত্যার সাথে কোনো সম্পর্ক নেই ছোট ছেলের, বরং ভাড়াটি ও তার 2 সহযোগী হত্যাকাণ্ডে জড়িত। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন গ্রেপ্তারকৃত আসামিরা। আজকে যে নিউজটা যখন জামিন মঞ্জুর করা হয়েছে একটু হলেও আমরা শান্তি পাচ্ছি, কারণ অনেকদিন পর আমরা আমার ভাইকে বাসায় নিয়ে যেতে পারবো। আমার যদি অনেক কষ্ট বুকের ভিতরে, এরপর ছেলেটার জামিন হতে কিছুটা স্থিতি পাচ্ছি আর কি। এবং আমার চাওয়া পাওয়া যারা অন্যায়ভাবে নির্মমভাবে আমার স্ত্রীকে খুন করেছে তাদের জন্য রাষ্ট্রীয় আইনে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি করতেছি। 6 মাসের মধ্যে দুর্নীতির তদন্ত শেষ করা সহ 22 দফা প্রস্তাবনা দুদক সংস্কার কমিটির কাছে জমা দিয়েছে গণ অধিকার পরিষদ। এ সময় অর্থ পাচারকারী ও দুর্নীতিবাজদের মনোনয়ন না দিতে রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানো হয়। বুধবার বিকেলে রাজধানীর মাইডাস সেন্টারে দুদক সংস্কার কমিটির চেয়ারম্যান ডক্টর ইফতেখারুজ্জামানের কাছে দলীয় প্রস্তাবনা তুলে ধরেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বলেন, দুদককে সব সরকারি ভিন্নমত দমনে ব্যবহার করেছে। বিসিএসে দুদকের জন্য স্বতন্ত্র ক্যাডার চালু, 8 বিভাগে 8 কমিশনার নিয়োগ, দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও সব অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করার প্রস্তাব দেয় গণ অধিকার।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতিকে ডিম ছুঁড়ে মারলেন আইনজীবীরা। ঘটনার পর এজলাস থেকে নেমে যান দুই বিচারপতি। বুধবার বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বে দ্বৈত বেঞ্চে ঘটনা ঘটে রায়ে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার জেরে হাইকোর্টের এক বিচারপতিকে ডিম ছুঁড়ে মারেন একদল আইনজীবী। জানা যায় কয়েকদিন আগে একটি মামলার রায় দেন এই কোর্ট। সেখানে জিয়াউর রহমান প্রাসঙ্গিক না হলেও রায়েই বিচারপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে অশালীন মন্তব্য করেন। এই নিয়ে আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল কয়েকদিন ধরে। ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মাথায় রেখে দেশ রক্ষায় সতর্ক বাংলাদেশ বিমান বাহিনী, কথা বলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দুপুরে টাঙ্গাইলের রসুলপুরে বিমান বাহিনীর বার্ষিক গোলা ও রকেট বর্ষণ মহড়া পরিদর্শন শেষে কথা বলেন তিনি। বিমান বাহিনীর প্রধান বলেন, যুদ্ধ চায় না বাংলাদেশ, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সক্ষমতা রয়েছে বিমান বাহিনীর। শত্রু এলাকায় বিধ্বস্ত সামরিক বিমান, প্যারাশুটে কোনো রকমে মাটিতে অবতরণ করেছেন পাইলট, সংকেত দিয়েছেন সহযোদ্ধাদের। আহত এই বৈমানিককে আকাশপথে উদ্ধারে চলছে বাংলাদেশ বিমান বাহিনীর দুঃসাহসিক অভিযান। না, সত্যিকারের কোনো যুদ্ধ নয়, বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক গোলা ও রকেট বর্ষণ মহড়া এটি। দুপুরে টাঙ্গাইলের রসুলপুরে শুরু হয় এই মহড়া। এতে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আগে থেকেই প্রস্তুত ছিল রণক্ষেত্র। দুপুরে একের পর এক ককপিট থেকে উড়াল দেয় MiG-29, F-7BG, F-7BGI এর মতো যুদ্ধ বিমান ও শক্তিশালী হেলিকপ্টার। গোলা ও রকেট বর্ষণের মাধ্যমে শত্রুপক্ষকে ঝাঁঝরা করে দেওয়ার নানা রণকৌশল প্রদর্শন করেন দক্ষ বৈমানিকরা। একে একে ছোড়া হয় গোলা, রকেট। এর মাধ্যমে আকাশ সীমানা রক্ষায় নিজেদের সর্বোচ্চ সক্ষমতার প্রমাণ দেন বৈমানিকরা। মহড়া শেষে বিমান বাহিনী প্রধান বলেন, 21 শতকের বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মাথায় রেখে সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনী। যে কোনো পরিস্থিতিতে দেশ রক্ষায় সদা প্রস্তুত দক্ষ বৈমানিকরা। দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা শান্তিকালীন হোক বা যে কোনো প্রয়োজনে হোক, বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত আছে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। এবং এই 21 শতকের যে স্পেশাল চ্যালেঞ্জগুলি সামনে আসছে, বৈশ্বিক চ্যালেঞ্জগুলি, এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রায় 40 মিনিট ধরে চলে শক্তিমত্তা প্রদর্শন। সক্ষমতা পর্যবেক্ষণ করে বিমান বাহিনীকে আরও শক্তিশালী ও অদম্য করে তোলাই মহড়ার মূল উদ্দেশ্য। প্রশ্ন যখন সার্বভৌমত্ব নিয়ে, সেখানে এক চুলও ছাড় দিতে নারাজ বাংলাদেশ বিমান বাহিনী। সর্বোচ্চ সক্ষমতার মাধ্যমে মাতৃভূমিকে রক্ষায় সদা জাগ্রত বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা। এই মহড়ার মাধ্যমে সেই সক্ষমতায় জানান দিল তারা। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আরও আধুনিক অস্ত্রশস্ত্র সংযোজন হবে বিমান বাহিনীতে এবং এর মাধ্যমে সক্ষমতা ক্রমান্বয়ে আরও বৃদ্ধি পাবে, আরও নিশ্ছিদ্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত হবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, রসুলপুর, টাঙ্গাইল। রোহিঙ্গা গণহত্যার প্রমাণ পাওয়ায় মিয়ানমারের সিনিয়র জেনারেল এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন অং হ্লাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের সিনিয়র আইনজীবী। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক প্রেস কনফারেন্সে আন্তর্জাতিক অপরাধ আদালতের সিনিয়র আইনজীবী ঈশা এমবায়ে ফাল কথা জানান। বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বাংলাদেশ মিয়ানমার পরিস্থিতি নিয়ে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন জমা দিচ্ছেন। আইসিসির এই সিনিয়র আইনজীবী জানান, 2016 ও 17 সালে রাখাইন রাজ্যে সহিংসতা এবং 2019 সালের 14 নভেম্বর গণহত্যার ঘটনায় বাংলাদেশে রোহিঙ্গাদের পালিয়ে আসার বিষয়ে অভিযোগ তদন্ত করছে আইসিসি। স্বাধীন ও নিরপেক্ষ তদন্তে মিয়ানমারের সিনিয়র জেনারেল এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রসিকিউটর প্রি ট্রায়াল চেম্বারে বাংলাদেশ মিয়ানমার পরিস্থিতি নিয়ে গ্রেফতারি পরোয়ানার জন্য আবেদন জমা দিচ্ছেন। রাখাইন রাজ্যে 14 নভেম্বর 2019 এবং 2016 ও 17 সালের সহিংসতার ঘটনার প্রেক্ষিতে মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার বিষয়ে অভিযোগিত অপরাধগুলো নিয়ে আমরা তদন্ত করেছি। তার প্রেক্ষিতেই এই গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হচ্ছে। For an arrest warrant against a high-level Myanmar